সিজন 3 এর প্রথম এপিসোডেই আমরা এই পুরো সিরিজের সবচেয়ে বড় ব্যাটেলটা দেখলাম, ব্যাটেল অব দ্য গ্যালেট। এতদিন আমরা যারা ফায়ার অ্যান্ড ব্লাড বই পড়েছি তারা যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা ফিনালেতে না, একদম সিজন প্রিমিয়ারেই এসে হাজির। কিন্তু ব্ল্যাকরা যুদ্ধটা টেকনিক্যালি জিতল ঠিকই, অথচ যুদ্ধ শেষে রেডেরা হারালেন তার তৃতীয় ছেলেকে, আয়রন থ্রোনের এয়ার জ্যাকারিস ভ্যালারিয়ানকে। প্রথমে লুক, এখন জেস। আজকে আমরা দেখব সিজন 3 এর এই প্রিমিয়ারে আপনারা হয়তো যা যা মিস করেছেন আর বইয়ে কি ছিল তা নিয়ে আলোচনা। চলুন শুরু করি। ওপেনিং টাইটেলস, রক্তমাখা ট্যাপেস্ট্রি। প্রথমে টাইটেল দিয়েই শুরু করি। এই প্রথমবারের মতো আমরা দেখলাম ড্রাম দিয়ে সেই পরিচিত মিউজিক শুরু হয়েছে, যুদ্ধের ড্রাম পাচ্ছে যেন। এই ওপেনিং সিকোয়েন্সটা একটা ট্যাপেস্ট্রি। এটা সিজন 2তেও ছিল, তাই বেশি সময় নেব না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই ট্যাপেস্ট্রি সম্ভবত হেলেনার হাতের কাজ। মনে আছে সারা সিজন 2 জুড়ে ও সেটা সেলাই করছিল, আর সে তো অতীত আর ভবিষ্যতের হররগুলো ভীষণের দেখতে পারে। এখানে রক্ত শুদ্ধ আর কাপড় ভেদ করে চুইয়ে পড়ছে। ড্যান্স অফ দ্য ড্রাগনসে তত রক্ত ঝরছে, ট্যাপেস্ট্রিটাও ততটাই ফিকছে। এখানে কিন্তু গল্পটা শুরু করেছে ওল্ড ভ্যালেরিয়া থেকে শুরু করে সেই স্বপ্ন, ডুম অফ ভ্যালেরিয়া, এগনস কনকোয়েস্ট, সেই ফিল্ড অফ ফায়ার যেখানে ল্যানিস্টার আর গার্ডেনাররা হেরে গিয়েছিল, হ্যারেনহালের আগুন, বাকিদের মানে অ্যারিন, স্টার্ক আর টালিতের আত্মসমর্পণ দিয়ে। এরপর মেগর দ্য ক্রুয়েলের রহস্যজনক মৃত্যু, এরপর কিং জেহেরিস আর কুইন অ্যালিসেন, তার সেই কাউন্সিল, আর ছোট্ট রিক্যাপ সিজন 1 আর 2 এর। আরেকবার মনোযোগ দিয়ে দেখবেন এই পুরো টাইটেলটা। এই গল্পগুলো নিয়ে বিস্তারিত আর বললাম না, আমাদের বিশাল বিশাল সিনেম্যাটিক ভিডিও আছে এই প্রতিটা গল্প নিয়ে, আপনারা দেখে আসতে পারেন। আসুন মূল সিরিজে চলে যাই। সিজন 2 এর শেষ যেখানে হয়েছিল, প্রায় সেখান থেকেই রেইনাকে দিয়ে শুরু। ভেইলে একটা বুনো ড্রাগনের মুখোমুখি সে, শিপ স্টিলার। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা শিপ স্টিলার আর নেটেলসের গল্পটা জানেন। শিপ স্টিলারকে রোজ ভেড়া খাইয়ে খাইয়ে টেইম করে নেটেলস নামের এক পেজেন্ট মেয়ে। কিন্তু মনে হচ্ছে শো পুরো সেই গল্পটাই বাদ দিয়ে দিয়েছে, আর সত্যি বলতে এটা আমার একদমই ভালো লাগেনি। কারণ এর মানে দাঁড়াচ্ছে রেইনার আসল ড্রাগন হয়তো আর কখনো পর্দায় আসবে না। যারা বই পড়েছেন তারা বুঝবেন আমি কোন ড্রাগনের কথা বলছি। আর সেই বিখ্যাত ডেমন টারগারিয়ান আর নেটেলসের স্পেকুলেশন, সেটাও তাহলে আর কখনো ঘটবে না। ওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল। বইতে কিন্তু শিপ স্টিলার কখনো নেটেলসের অবাধ্য হয় না, অথচ এই এপিসোডে রেইনার সাথে ও বারবার গো ধরে। সেটার কনসিকুয়েন্স আমরা পরে দেখব। আর এই ড্রাগনের ডিজাইন, উফ, ভাঙা হাড়ে স্পাইক, ডিসকালার্ড স্কেল, আঁকাবাঁকা দাঁত, পরিষ্কার বোঝা যায় এটা পিটের পোষা কোনো ড্রাগন না, এটা একটা ফিরেল বুনো জানোয়ার। এরপরই আসে আর একটা বড় ডাইভারজেন্স। মনে হচ্ছে এগন চলে যাওয়ার পর এমন্ড কিংস ল্যান্ডিংয়ে থেকেই গেছে। কাউকে তো শহরটা পাহারা দিতে হবে, তাই না? সত্যি বলতে ডিসিশনটা লজিক্যাল, আর এমন্ডের দিক থেকে বেশ বুদ্ধিদীপ্ত একটা পদক্ষেপ। ল্যারিস আর এগন এখনও সেই কার্টে। ল্যারিসের এগনের কষ্ট নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। পথে এরা মুখোমুখি হয় হাউস টনটনের সৈন্যদের। ক্রাউনল্যান্ডসের এই হাউসের সিট ছিল রুকস রেস্ট, যা গত সিজনে হাতছাড়া হয়েছে। এগনকে ঘৃণা করার অনেক কারণ এদের আছে। এগন নিজেকে রেনেরার পক্ষে ঘোষণা করতে পারে না, তাই ল্যারিস প্রাণ বাঁচাতে শেষ চেষ্টা করে। ফিল্ডি শপথ করে এগনকে ধরিয়ে দেয়, এই বলে যে এই লোক রেনেরার কাছে নথি স্বীকার করবে না, কারণ এই লোকই এগন টারগারিয়ান। দুজনকেই বন্দি বানিয়ে সে দুজনের প্রাণটা বাঁচিয়ে দেয়। বইয়ে এগনের জার্নি সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানতে পারি না। সে হঠাৎ করে উদয় হয়, মনে হচ্ছে সিরিজে এটা পুরোটা দেখানো হবে। আমি হোপফুল, ভালোই হবার কথা। ওদিকে ড্রাগনস্টোনের রেইনেরা পুরোপুরি বিশ্বাস করে অ্যালিসেন্টের শান্তিপূর্ণভাবে কিংস ল্যান্ডিং হস্তান্তরের প্রস্তাব। তার কাউন্সিলে কেউ বিশ্বাস করে না, ইটস টু গুড টু বি ট্রু। কিন্তু একমাত্র রেনেরাই অ্যালিসেন্টকে যথেষ্ট চেনেন যে বোঝেন অ্যালিসেন্ট এবার সত্যি যুদ্ধ থামাতে চাইছেন। আর এখানেই জেস প্রথমবার মায়ের জাজমেন্ট আন্ডারমাইন করে। এটা একটা ফাঁদ, আর এই এপিসোডে এটা শেষবারের মতো ঘটে না। একটা থিম খেয়াল করুন, রেনেরার পক্ষের লোকজনই তাকে কুইনের মতো ট্রিট করছে না। এদিকে রেড কিপে অ্যালিসেন্টকে ডাকা হয় কিংয়ের কাছে। সে এগনের বেড চেম্বারের দিকে এগুচ্ছিল, কিন্তু কিংসগার্ড বলে থ্রোন রুমে ইয়োর গ্রেস। কিন্তু এখানে টুইস্ট আছে। এমন্ড বলছে এমন্ড থ্রোন ছেড়ে দিয়েছে, অ্যাবডিকেট করেছে, আর সে নিজেকে এখন রাজা বলে দাবি করছে। বইয়ে কিন্তু এমন্ড এটা করে না। শোয়ের এমন্ড অনেক বেশি বোল্ড, অনেক বেশি নিষ্ঠুর। আর এগনের চলে যাওয়াটা বইয়ে ঘটে ব্যাটেল অব দ্য গ্যালেটের পরে। এর বেশি কিছু বলছি না, স্পয়লার হয়ে যাবে। এমন্ড বসে আছে আয়রন থ্রোনে, হাতে তলোয়ার। এই শট সরাসরি ইকো করে সিজন 1-এর ডেইমনের প্রথম ইন্ট্রোডাকশন। শো ক্রমাগত এই দুই চরিত্রে প্যারালাল টানছে। আর একটা ডিটেল দেখুন,
এমন্ডের হাতে এখন এগনের তলোয়ার ব্ল্যাক ফায়ার, যেখানে ডেমনের কাছে আছে ডার্ক সিস্টার। এগুলো একটা ফোরশ্যাডোয়িং, বেশি বললে স্পয়লার হয়ে যাবে। অ্যালিসন কোথায় ছিল জিজ্ঞেস করলে সে বলে কিংসউডে ছিল। টেকনিক্যালি সত্য, কারণ সিজন 2-তে রিজেন্ট হয়ে এমন নিজেই তাকে চলে যেতে বলেছিল। এমন বিশ্বাস করে ফেলে, কারণ এক নারীর বুদ্ধিকে সে গোনায় ধরে না। এই আন্ডার এস্টিমেশনই অ্যালিসেন্টের সবচেয়ে বড় হাতিয়ার। তারপর বমশেল পড়ল। এমন্ড প্ল্যান বদলে কিংস ল্যান্ডিংয়ে থাকছে আর 15,000 হাই টাওয়ার সৈন্য রওনা দিয়েছে। এতে অ্যালিসেন্টের শান্তি পরিকল্পনা ভেস্তে যায়, কিন্তু সে আর্গুমেন্ট না করে চুপ থাকে, কারণ চাপাচাপি করলে এমন্ডে সন্দেহ হয়ে যেত। ছোট্ট একটা বিউটিফুল ডিটেল, কর্লিসের ফ্ল্যাগশিপে নতুন ফিগারহেড রেনিস ব্যাটল আর্মারে হাতে হেল্প। সিজন 2-তে কর্লিস জাহাজটা নতুন নাম দিয়েছিল দ্য কুইন হু নেভার ওয়াজ। পলিটিক্যাল ম্যারেজের যুগে এই দুজন সত্যিকারের ভালোবাসা পেয়েছিলেন। এটা সেই হারানো ভালোবাসার হোমাজ। এবার ডেমন আর রিভারম্যান বনাম ল্যানিস্টার বাহিনী। এটা সম্ভবত শোয়ের ভার্সন অফ ব্যাটল অব দ্য রেড ফর্ক। ডেমন কথা বলে অস্কার টালির সাথে। অস্কার চরিত্রটা কিন্তু বইয়ে নেই, সে সিরিজে বইয়ের কয়েকটা চরিত্রের মিশ্রণ, কার্মিট আর এলমো টালি। ডেমন বলে দ্য গোল্ডেন লর্ড ল্যানিস্টার, মানে জেসেল ল্যানিস্টার, মাস্টার অফ কয়েন টাইল্যান্ডের জন্মজ। তারপর জঙ্গল থেকে বেরিয়ে আসে উইন্টার বুলস, সেই নর্থের বৃদ্ধ যোদ্ধাদের দল। তাদের কথা ক্রেগার স্টার্ক সিজন 2-তে বলেছিল। সিরিজে এদের নাম গ্রে বিয়ার্ডস। এদের কমান্ডার রডরিক ডাস্টিন ওরফে ব্লাডি দ্য রুইন, সে ছুড়ে দেয় জেসেল ল্যানিস্টারের কাটা মাথা, অ্যালিজেন্সের প্রমাণ হিসেবে। আসে লেজেন্ডারি ডায়ালগ, উই হ্যাভ কাম টু ডাই ফর দ্য ড্রাগন কুইন। বাহ, একেবারে গায়ে কাটা দেওয়ার মতো মুহূর্ত। বইয়ে জেসেল ল্যানিস্টার মারা যায় ব্যাটল অব দ্য রেড ফর্কে পেইট অফ লং লিফের হাতে। উইন্টার রুলসদের লোডটা কিন্তু চমৎকার। নর্থে শীত যখন আসে এত নিষ্ঠুর যে খাবার ফুরিয়ে যায়, তখন ঘরের বুড়োরা, তাদের আর হারানোর কিছু নেই, নিজেরাই ঘর ছেড়ে চলে যায় যাতে পরিবারের জন্য খাবারটুকু বাঁচে। এরা জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি বেঁচে ফেরা মানুষ, আর এখন এরা এসেছে মরার জন্য, কিন্তু গৌরবের সাথে, কুইনের হয়ে। এদের ভয় বলে কিছু নেই। গুয়েন হাইটাওয়ার অ্যালিসেন্টের ভাই ক্রিশ্চিয়ান কোলকে কনফ্রন্ট করে। এক সৈন্য গ্রামের এক মেয়ের উপর অত্যাচার করেছে, কিন্তু কোলের কিচ্ছু আসে যায় না। ফাঁসি দিতে চাইলে দিয়ে দাও। রুক্সফেস্টের পর কোল পুরোপুরি হোপলেস। সে ড্রাগনের শক্তি সচক্ষে দেখেছে, বুঝে গেছে তার মতো সাধারণ মানুষ ওদের পায়ের নিচে ধুলোর সমান। তাই ব্যাটল কমান্ডার হিসেবে সাহস জোগাড়ার বদলে সে চুপচাপ নিজের হাউস সিজিল আঁকে শিল্ডে। যে অনার আর লিগেসি আসলে মিথ্যা, সেটা জেনেও আঁকড়ে ধরে থাকে। আর গুয়েন এখনও সত্যি সত্যি অনার আর নাইটহুডে বিশ্বাস করে। এই দুই বিপরীত চরিত্রকে একসাথে রাখার চয়েসটা দারুণ। একে অন্যের প্রিন্সিপালকে এরা টেস্ট করে। এদিকে 3 ড্রাগন সিল অপেক্ষায় আছে, উলফ হোয়াইট, হিউ হ্যামার আর অ্যারামো ফাল। তারা আছে আইল অফ দ্য ফেসেসে, হেরেনহালের পাশে একটা ছোট্ট দ্বীপ। উলফ বলে এসুসের এক রেড প্রিস্টেসের কথা, যে তাকে বলেছিল তার শরীরে কিংস ব্লাড আছে। এই রেড প্রিস্টেস ছিল লর্ড অফ লাইটের উপাসক, ঠিক মেলিসান্ড্রের মতো। মেলিসান্ড্রেও কিন্তু কিংস ব্লাডের উপর অবসেস ছিল, গেনরিকে দিয়ে ম্যাজিক করতে চেয়েছিল। উলফ ভাবছে এরেনেরা তাকে নাইট করলে ক্যাসেল পাবে। ওয়েট, এখানে আমার একটা থিওরি আছে। মেলিসান্ড্রের মতো নাকি সেই প্রিস্টেস মেলিসান্ড্রেরই ছিল? তার বয়সের কথা মনে আছে? অস্বাভাবিক না কিন্তু। আর এখানে আমরা টের পাই কিন্তু ক্ষমতা আর ক্যাসেলের প্রতি উলফের লোভ, যেটা ভবিষ্যতের বীজ বুনে দিচ্ছে। এই জিনিসটা মনে রাখবেন, সামনে কাজে লাগতে পারে। এই যে এদের অপেক্ষা, এই পুরো ঘটনাটাই বইয়ে নেই। বইয়ে এরা সরাসরি ব্যাটল অব দ্য গ্যালেটে যোগ দেয়। এদিকে শিপসিলাকে দেখে মনে হচ্ছে রেইনার সাথে ঠিকঠাক বন্ড হয়নি তার। মনে হচ্ছিল সে রেইনাকে ফেলেই চলে গেছে। অ্যালিসেন্ট এমন্ডের নামে একটা চিঠি নকল করে। হেলেনা এমন সম্পর্কে বলে বেগার ক্লেম করার পর ও ভয় কাকে বলে ভুলে গিয়েছিল, কিন্তু এখন আবার মনে পড়েছে। এমন্ড এখন ভয় পায়, কারণ গত সিজনে হেলেনা তাকে বলেছিল সেই কথা, তুমি গডস আইতে তলিয়ে যাবে আর কোনোদিন তোমাকে দেখা যাবে না। এবার ওরমুন হাইটাওয়ারের বাহিনী কিংস ল্যান্ডিংয়ের দিকে এগিয়ে আসছে। ওরমুন হলেন অটোর বড় ভাইয়ের ছেলে আর অ্যালিসেন্টের কাজিন, সাথে বোল্ড জন প্রক্সটন। এই চরিত্রগুলো পরে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর তার পেছনে অ্যালিসেন্টের ছোট ছেলে ডেরন আর তার নীল ড্রাগন টেসারিয়ান। মনে হচ্ছে ডেরন তার মায়ের লাল চুলটাই পেয়েছে, বইয়ে তার চুল সিলভারি। ওরমুন বুঝে যায় চিঠিটা নকল, কারণ অ্যালিসেন্ট তার ইগোতে সুরসুরি দিয়ে তাকে বলেছে দ্য বিকন অব দ্য সাউথ। এমন্ড এই কাজ কখনো করবে না। এদিকে অ্যালিসেন্ট চাপে আছে, তার এত যত্ন করে সাজানো স্কিম ঠিকমতো ফল দিচ্ছে না। তাই অ্যালিসেন্ট এমন্ডকে ম্যানিপুলেট করা শুরু করে। সে যা শুনতে চায় তাই বলে।
সে এগনের চেয়ে ভালো, তার কাছে রেনেরার ড্রাগন থেকে বাঁচার প্ল্যান আছে। আর সবচেয়ে কৌশলী চাল, সে এই মন্ডের শক্ত আর নির্ভীক দেখানোর আকাঙ্ক্ষায় খোঁচা দেয়। কিংস ল্যান্ডিংয়ে থাকাটা নাকি কাপুরুষের কাজ। আর তারপর দাঁড়ান, এটা কি হচ্ছে? পুরো এপিসোডের সবচেয়ে ক্রিপি মুহূর্ত, এইমন্ড মাকে একটা রোমান্টিক চুমু দেয়। অ্যালিসেন্টের মুখে আতঙ্ক খেলা করে। তার ছেলে যে কতটা মনস্টার হয়ে উঠেছে সেটার মুখোমুখি সে আবারও হয়, কিন্তু সে কিছু বলতে পারে না। এটাও শো অনলি, বইয়ে নেই, কিন্তু আগের সিজনগুলোতে ফোরশ্যাডো করা হয়েছিল। এমন্ডের প্রিয় সঙ্গী ব্রথেল ম্যাডাম সিলভি, এক বয়স্ক নারী যাকে সে কিশোর বয়সে চিনেছিল। সে সেখানে খোঁজে মায়ের ভালোবাসা। ব্রথেলটার নামও কিন্তু মাদার্স। এর মাঝে উর্ফ জঙ্গলের প্রকৃতির তাকে সাড়া দিতে গিয়ে মুখোমুখি হয় এক কালো ছাগলের। কালো ছাগল হিস্টোরিক্যালি সেটান আর ডার্ক ম্যাজিকের প্রতীক। এরপর আমরা দেখি গ্রিন ম্যানদের একজন, আইল অফ ফেসেসে ওয়েরবুড গাছ পাহারা দেওয়া সেই প্রাচীন অর্ডার, যাদের আছে সবুজ চামড়া আর শিং। এই আইল অফ দ্য ফেসেস আর চিলড্রেন অফ দ্য ম্যানের ইতিহাস আমাদের গেম অফ থ্রোনসের ইতিহাসের একদম প্রথম পর্বে বলেছিলাম, দেখে আসতে পারেন। এরপর হাজির অ্যালিস রিভার্স। তুমি কে? আমি এক উইচ। গত সিজনে হেরেনহ্যালে এই অ্যালিসি ডেইমনের ভবিষ্যতের ভিশন দেখিয়েছিল, রিভার লর্ডসদের তার পক্ষে এনেছিল। অ্যালিস সম্ভবত একজন গ্রিনসিয়ার যে প্রফেটিক স্বপ্ন দেখতে আর পশু পাখি কন্ট্রোল করতে পারে, ঠিক অরিজিনাল শোয়ের ওয়ার্কদের মতো। গত সিজনে পাখির সাথে তার কানেকশন দেখেছি আমরা। গ্রিনসিয়াররা চিলড্রেন অব দ্য ফরেস্টের মতো। হিউম্যানরা আসারও আগে থেকে ওয়েস্টারসে ছিল, ওল্ড গডসের সাথে কানেক্টেড, তাদের নর্থ এখনও পুজো করে। আর এই কারণেই সে জানে লং নাইট আসছে। সে ডেইমনকে আসন্ন এই হুমকির কথাই বলছিল, আর সেটাই শেষমেশ ডেইমনের লয়্যালটি রেনেরার দিকে পাকা করেছে। তার আসল অরিজিন আর উদ্দেশ্য এখনও রহস্য। শুরু হয়ে যায় ব্যাটল অফ দ্য গালেট। বেইলা ছুটে আসে রেনেরার কাছে। ট্রায়ার্কি দ্য গালেটে কর্লিসের ফ্লিট ঘিরে ফেলেছে। রেনেরা এবার নিজেই উড়ে যেতে চাচ্ছে, অন্যদের দিয়ে যুদ্ধ কারণতে তিনি ক্লান্ত, কিন্তু জেস তাকে আটকায়। কিংসগার্ড স্যার লরেন্স মারব্র্যান্ডকে দিয়ে মাকে তার ঘরে তালাবন্দি করে রাখে। দাঁড়া, এখানে একটা গুরুত্বপূর্ণ থিম। জেস ভুল বলেনি, রেনেরার যুদ্ধে উড়ে যাওয়াটা বিপজ্জনক। এই গন্ত ওভাবেই পুরে কাবাব হয়েছে, কিন্তু সে মাকে কুইন হিসেবে সম্মানটাই করছে না। আর শো এটা দারুণভাবে দেখায়, রেনেরার সেক্সিজম শুধু শত্রুদের থেকে আসে না, নিজের লোকদের থেকেও আসে। তার বাবা কিং হলে জেস কখনোই এই কাজ করতো না, তার পার্সোনাল গার্ডও মানত না। তারপর ব্যাটল অফ দ্য গালেট। এটাই গেম অফ থ্রোনস ইউনিভার্সের সবচেয়ে বড় নেভাল ব্যাটল, আর শোরানারদের ভাষায় টিভিতে এমন কিছু কখনো আগে করা হয়নি। প্রায় 25 মিনিটের একটানা অ্যাকশন সিকোয়েন্স। কি কি ঘটে আসো ধরে ধরে দেখি। টাইডাল ল্যানিস্টার হারে হারে টের পায় সেলসোরদের বিশ্বাস নেই। ট্রায়ার্কি সারাকা লোহার চুক্তি ভেঙে দেয়। লোহারের জাহাজের নাম পিচফিস্ট। কি নাম রে ভাই! অ্যালিসেন্ট গত সিজনেই এই ওয়ার্নিং দিয়েছিল, এমন শুনেনি। তালাবন্দি রেনেরা ছুরি দিয়ে নিজের গাউন ছিঁড়ে ফেলে। নারীত্বের ট্র্যাপের প্রতি তার জমে থাকা ক্রোধের প্রতীক। আর সেই আইকনিক লাইন, I may appear to have the weak and feeble body of a woman, but I possess the heart and spirit of a king. ইতিহাস প্রেমীরা টের পাবেন এটা সরাসরি কুইন এলিজাবেথ ওয়ানের টিলবারি স্পিচের একক। লক্ষ্য করুন সিনেমাটোগ্রাফি। পুরো সিনে ফোকাস শুধু রেনেরার উপরে, এমনকি পেছনে মিজারিয়া থেকেও যেন নেই। ফ্রেমে তাকে একা করে দেওয়া হয়েছে। আকাশে ভারম্যাক্স আর মুন ড্যান্সার জাহাজের উপর নেমে আসে। অনেক বছর পরে ডেনারিস যেভাবে আয়রন ফিল্ডের উপর নেমে আসবে, ঠিক সেভাবেই একটা সুন্দর ফোরশ্যাডোয়িং। ভারম্যাক্স প্রথমবার ব্যালিস্টার আঘাত খায়। বই পড়ুয়াদের জন্য শকিং, কারণ ভারম্যাক্স আসার এক মুহূর্ত পরেই ঘটে এটা। মুহূর্তের জন্য মনে হয় শো হয়তো জেসের ভাগ্য বদলে দেবে। বেইলা এসে ভারম্যাক্সকে টেনে নামানোর শেকল ভেঙে তাকে বাঁচায়। এই ব্যালিস্টা হিট সরাসরি একক করে গেম অফ থ্রোনস সিজন 8-এ রেইগালের সে মৃত্যু। কর্লিস চালাকি করে লোহারকে টেনে নিয়ে যান ড্রাগনস্টোন পাসে। অগভীর পাথুরে এক বিপজ্জনক চ্যানেল। নিজে হালে দাঁড়ান। এটা মনে করিয়ে দেয় সবকিছুর আগে কর্লিস একজন অসাধারণ সেইলার। কিন্তু লোহার হাল ছাড়ে না। সে জাহাজের সব ওজন, এমনকি নিজের সৈন্য, নোঙর আর টাইলার ল্যানিস্টারকে পর্যন্ত ফেলে দিয়ে পাস পেরিয়ে আসে। এই ঘটনাও বইয়ে নেই। এরপর আমরা দেখি ড্রিফমার্ক আর হাই টাইড ক্যাসেল দাও দাও করে জ্বলছে। এটা বইয়ে ঠিকই ছিল। সারাকোর জাহাজ সরাসরি কর্লিসের জাহাজে এসে ধাক্কা মারে, আর তারপর শুরু হয় একদম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। এই যুদ্ধ বইয়ে অন্যভাবে এগিয়েছে। বইয়ে এই যুদ্ধে জেসের সাথে ছিল 4টা ড্রাগন সিড, উলফ, হিউ, নেটেলস আর অ্যাডাম অফ দ্য হাল, আর তাদের 4 ড্রাগন, সিলভার উইং, ভান মিথর, শিপ স্টিলার আর সি স্মোক। ওয়েস্টেরসের আকাশে প্রথমবারের মতো একসাথে 5 ড্রাগনের তাণ্ডব দেখা থেকে আমরা বঞ্চিত হলাম।
কিন্তু তারপরও যুদ্ধটা কিন্তু ফাটাফাটি ছিল। বেইলার মুন ড্যান্সার বইয়ে অনেক ছোট ছিল, তখনও রাইড করার উপযুক্ত ছিল না। এখানে যুদ্ধে নেমে এসেছে। রেইনা শিপ সিলারের কন্ট্রোল হারায়, আর শিপ সিলার ট্রায়ার্কির পাশাপাশি ভ্যালারিয়ানের জাহাজও পোড়াতে শুরু করে। এখানে শো একটা গভীর কথা বলেছে, ড্রাগন ওয়ার মেশিন না, ওরা নিজস্ব উইল আর পার্সোনালিটি বলা জীবন্ত প্রাণী। এমড ভেগারকে লুককে মারতে নিষেধ করেছিল, কিন্তু ভেগার যুদ্ধের গন্ধ পেয়ে আর থামেনি। শিপ সিলার আইসোলেটেড, মানুষ বা জাহাজের আশেপাশে কখনো থাকেনি, তাই তার চোখে সব কিছুই শত্রু। আর ড্রাগন রাইডাররা নিজের ইমোশন ড্রাগনের ওপর ইমপ্রিন্ট করে। রেইনা এত ভীত যে সেই ভয়টাই শিপ সিলারে ছড়িয়ে দিচ্ছিল। বেইলা বুদ্ধি করে শিপ সিলারকে নিজের পেছনে টেনে নিয়ে যায় ভ্যালারিয়ান জাহাজগুলোকে বাঁচাতে। আমরা দেখি এক অবিশ্বাস্য দৃশ্য, এক বনের ড্রাগন আরেক বনের ড্রাগনকে আক্রমণ করছে। যুদ্ধের মাঝে অ্যালিন ভাবে লোহার তার বাবাকে মেরে ফেলেছে আর প্রতিশোধে ঝাঁপিয়ে পড়ে। ক্রোধে সেই বিস্ফোরণে সে লোহারকে খুন করে, আর এই রাগটাই প্রমাণ সবকিছুর পরেও অ্যালিন বাবাকে ভালোবাসে। এখানে অনেক বড় একটা চেঞ্জ, সারাকো লোহার কিন্তু মারা যায় না বইয়ে, সহি সালামতে বেঁচে থাকে, আর ড্যান্স অফ দ্য ড্রাগনের শেষেও তাকে দেখা যায় আবার। কিন্তু সেই গল্প রেখে দেই আমার মূল ইতিহাস সিরিজের পরের পর্বের জন্য। আর তারপর যা ঘটে তা ঠিক বইয়ের মতোই ঘটে, ঠিক বইয়ের মতোই। চেস বেইলাকে বাঁচাতে আসে, কিন্তু শিপ সিলারকে অ্যাটাক করতে পারে না, রেইনার গায়ে আঘাত লাগবে বলে। কাছ দিয়ে উঠতে গিয়ে সে আবার জাহাজের ব্যালিস্টার টার্গেট হয়ে যায়, আর এবার বেইলা সময় মতো পৌঁছাতে পারে না। জেইস মরতে থাকা ভারম্যাক্সকে নিজেকে মুক্ত করে সাঁতার কাটার চেষ্টা করে, আর তারপর একের পর এক অ্যারো ছুটে আসে, একটা এসে লাগে তার গলায়, সে মারা যায়। আর সবচেয়ে মর্মস্পর্শী ডিটেল, ঘুরে তাকিয়ে জেস জেনুইনলি অবাক হয় যে সে বিপদে। কারণ সারা জীবন প্রিভিলেজে বেড়ে ওঠা এই ছেলে কখনো ভাবেইনি সে যুদ্ধে যাওয়া আসলে মারাত্মক হতে পারে। সে ধরে নিয়েছিল সব ঠিকঠাক হয়ে যাবে, কারণ তার ক্ষেত্রে সবসময় তাই হয়েছে। আরেকটা বড় পার্থক্যের কথা মনে করিয়ে দেই, পেন্টোসি জাহাজ গে অ্যাবান্ডনে করে এগন দ্য ইয়াঙ্গার আর ভিসেরিস যাচ্ছিল ন্যারোসির ওপারে। এগন তার বাচ্চা ড্রাগন সান ক্লাউডে চড়ে কোনো মতে পালায়, আর ভিসেরিস সারাকো লোহারের কাছে বন্দী হয়। আর হ্যাঁ, বইয়ে কিন্তু সারাকো লোহার একজন পুরুষ। শোয়ের এই এপিসোডে সেটা দেখায়নি, হয়তো পরের সিজনে আনবে। এই প্রজন্মের তরুণরা গৌরবের জন্য বড্ড বেশি উন্মুখ, অথচ তারা জানে না কিভাবে সেই গৌরব জিততে হয় কিংবা গৌরবের দাম কত। জেস ড্রাগন সিদের বেপরোয়ানা সবই তার প্রমাণ। আর এটা মনে করিয়ে দেয় সিজন 1-এর এপিসোড 1-এ রেনিসের সেই কথা টুর্নামেন্টে। এই নাইটরা গ্রীষ্মের ঘাসের মতোই সবুজ, কেউ আসল যুদ্ধ দেখেনি। দশকের পর দশক শান্তিতে বেড়ে ওঠা একটা রেলম, যেখানে তরুণরা যুদ্ধের জন্য তৃষ্ণার্ত, নিজেদের প্রমাণ করতে মরিয়া। আর এখন তারা আবার শিখল বেপরোয়াপনার মূল্য কি। আরেকটা গভীর অবজারভেশন, এই এপিসোড ড্রাগনদের মিথোলজি থেকে মাটিতে নামিয়ে আনলো। আগের সিজনগুলোতে ড্রাগন ছিল আনটাচেবল, যেন আকাশের ঈশ্বর, নিউক্লিয়ার পাওয়ার। কিন্তু ভারনাক্সকে সাধারণ স্করপিয়ন আর ব্যালিস্টা দিয়ে টেনে নামানো প্রমাণ করলো খেলার মাঠ সমান হয়ে গেছে। ওল্ড ভ্যালারিয়ার খাঁটি রক্ত সে রাইডারকে বাঁচাতে পারল না। এই ওয়ার এখন ঢুকছে এক অন্ধকার গ্ল্যামারহীন পর্যায়ে। তাই ব্যাটল শেষ হয় এক বিষণ্ণ সুরে। ব্ল্যাকরা টেকনিক্যালি জিতেছে, কিন্তু ক্ষতিটা বিশাল, আর সেই ক্ষতির মধ্যে আছে আয়রন থ্রোনের এয়ার। রেনেরা মরিয়া হয়ে চেয়েছিলেন জেস যেন তার পাশে থাকে, যেন দ্বিতীয় ছেলেকে না হারান, আর ঠিক সেটাই হলো। মোট কথা, এই প্রিমিয়ার একদম বিস্ফোরণ দিয়ে শুরু। ব্যাটল অব দ্য গ্যালেটের জন্য যে অপেক্ষা সেটা বৃথা যায়নি, কিন্তু শো আমাদের মনে করিয়ে দিল এই গল্পে কোনো জয়ই বিনামূল্যে আসে না। আপনাদের কি মনে হলো? জেসের মৃত্যুকে বইয়ের মতোই হিট করলো, নাকি সিজন 2 ফিনালে থেকে এতদিন ধরে জেনে বসে থাকার ধাক্কাটা একটু কমে গেল? নিচের কমেন্টে জানান। আসুন তর্ক করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে রাখুন, কারণ আগামী 7 সপ্তাহ আমরা প্রতিটা এপিসোড এভাবেই খুলে খুলে দেখতে। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন। হ্যাপি ওয়াচিং।